কর্মযোগ্য সৃষ্টির নতুন ভাবনা সরকার, প্রশিক্ষণ পাবে 8 লাখ যুবক। বাজেট বাস্তবায়নের সাথে সাফল্য নির্ভর বলছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলছে এফবিসিসিআই। দাবির প্রতিফলন দেখছে না বিজিএমইএ, লক্ষ্য অর্জনে প্রতিশ্রুত খরচায় এনবিআর। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধে বনায়নের গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফলজ বনজ ভেষজ গাছ লাগানোর আহ্বান, প্রকৃতি সুরক্ষার তাগিদ। বজ্রপাতে প্রাণহানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ঢাকার মালিবাগে 2 বোনসহ নিহত 3। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণ বলছেন বিশেষজ্ঞরা। জুনে টিকার বড় চালান আসছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চীন থেকে না পেলে বাড়বে সংকট। ঊর্ধ্বমুখী সংক্রমণ, সীমান্ত এলাকায় ভয়াবহ মাত্রা। ঘরবন্দি জীবনে অনলাইনে পাবজি ও ফ্রি ফায়ার খেলায় আসক্তি শিক্ষার্থীদের। বাড়ছে মানসিক সমস্যা, মনিটরিং আইন শৃঙ্খলা বাহিনী। এবং কাতারে জাতীয় ফুটবল দলের অনুশীলন, ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। জিপিএলে আবাহনী ওল্ড ইউএচএস এর বড় জয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। কর্মসংস্থান তৈরিতে নতুন অর্থ বছর ঘিরে মহাপরিকল্পনা সরকারের। 2021-22 অর্থ বছরে প্রায় 8.5 লাখ যুবককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ দেওয়া হবে 4.5 কোটি টাকা। যা বলা হয়েছে অর্থ বিভাগের মধ্যেও মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজেটে অভ্যন্তরীণ উৎপাদন ও দেশীয় শিল্পের সুরক্ষায় যেসব কর ছাড় দেওয়া হয়েছে তা প্রকৃত বাস্তবায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর নির্ভর করবে নতুন কর্মসৃজন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশের অভ্যন্তরীণ উৎপাদনের চাকাকে সচল রাখতে নানা কর ছাড় ও প্রণোদনা দিয়ে 6,03,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ব্যবসাবান্ধব বাজেটের মাধ্যমে ব্যবসায়ীরা উৎপাদনে গেলে মিটবে কর্মসংস্থানের চ্যালেঞ্জ, এমন আশার কথাও জানিয়েছেন আহম মুস্তফা কামাল। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানে কি ধরনের কৌশল নেওয়া হচ্ছে সেদিক লক্ষ্য রেখে সরকারের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বেশ কিছু কৌশলের কথা তুলে ধরেছে অর্থ বিভাগ, যেখানে বলা হয়েছে অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রকল্পের মাধ্যমে প্রায় 8.5 লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হবে আসছে অর্থ বছরে। এছাড়া দেশের বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণ দেয়া হবে 4.25 লাখ, যা কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে বলে মত পরিকল্পনা মন্ত্রীর। অবশ্যই কর্মসংস্থান নতুন আসতে বাধ্য, কারণ ইকোনমিটা এক্সপান্ড করছে, এটা তো অস্বীকার করার ব্যাপার নাই। আমরা হয়তো বলছি আগে 7-8% কাছাকাছি চলে গেছিলাম, এবার 4-5 নেমেছি, এবার আমরা টার্গেট করছি 7 ভাগ। এখানে যেটা কর্মসংস্থান হবে সেটা হলো শিক্ষিত বেকারদের জন্য এবং যাদের কিছু টেকনিক্যাল স্কিল আছে তাদের কর্মসংস্থান। সেটাও যদি হয় সেটা কিন্তু অর্থনীতিতে একটা বড় অবদান রাখবে। আসছে বাজেটে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত এবং কর্মসংস্থান বাড়াতে ব্যাংক, পিকেএসএফ ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় সরকার ঋণ বিতরণ করতে চায় 4,700 কোটি টাকা। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির বড় চ্যালেঞ্জ বাজেটে ঘোষিত শিল্প খাতে নীতি প্রণোদনার সুফল বাস্তবায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা। আলটিমেট সমাধান হলো ভ্যাকসিনেশনের কাজ। সেটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে অর্থনীতি আবার সচল থাকবে এবং কন্টিনিউয়াসলি সচল থাকবে এবং সেই ক্ষেত্রে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ইনফর্মাল খাত, কৃষি খাত বা কৃষির সংশ্লিষ্ট খাতে কিন্তু প্রচুর নতুন নতুন জব ক্রিয়েট হচ্ছে। সেখানে কিন্তু আমাদের সাংস্কৃতিক কারণে এরা অনেকে যেতে চান না। হিসাব বলছে, দেশে প্রতি বছর প্রায় 20 লাখ লোক কর্মবাজারে প্রবেশ করেন। যদিও মহামারী করোনায় বেকার হয়েছেন প্রতি 4 জন যুবকের 1 জন, যা প্রায় 27.5%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বাজেট নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছে দেশের 2 শীর্ষ ব্যবসায়ী সংগঠন। ব্যবসা বান্ধব হয়েছে বলে মত এফবিসিসিআই-এর। তবে বাজেট চূড়ান্ত হবার আগে আরও কর ছাড় চেয়েছে তারা। আর তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে তাদের দাবির প্রতিফলন নেই বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ব্যবসায়ীরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কর দিলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে 6,03,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। শনিবার বাজেট নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দেশের শীর্ষ 2 ব্যবসায়ী চেম্বার। জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। মতিঝিলের ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বাজেটে কর্পোরেট কর হার কমানো আর দেশীয় শিল্পের সুরক্ষায় সরকার ইতিবাচক ছাড় দিয়েছে। তবে মহামারী বিবেচনায় অগ্রিম কর প্রত্যাহার, অগ্রিম আয়করে ছাড়সহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল রাখার পাশাপাশি দেশের ব্যাংক খাত থেকে সরকারকে সীমিত ঋণ নেয়ার আহ্বান জানান এই বিসিসিআই সভাপতি। বিদেশি কোম্পানি যারা একসময় বাংলাদেশে ডাম্পিং করতো, তারা নিয়ে আসতো, তারা এখন ইন্ডাস্ট্রি করার জন্য শুরু জায়গা খুঁজছেন। তার মানে এটাকে এই যে ডিফারেন্স হওয়ার কারণে তারা মনে করলো যে না, এখন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতে হবে, বাংলাদেশে ইন্ডাস্ট্রি যখনই করবে তখন কর্মসংস্থান হবে। আমরা বলছি ব্যাংক থেকে কম নিয়ে বিদেশি থেকে নেওয়ার জন্য, এই জন্য যে বিদেশ থেকে আনলে রেট অফ ইন্টারেস্টটা কম থাকে। একই দিনে রাজধানীর অপর প্রান্ত উত্তরার বিজিএমই ভবনে সংবাদ সম্মেলন করেন তৈরি পোশাক ব্যবসায়ীরা। বাজেটে তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলে মনে করেন বিজিএমই সভাপতি। দাবি করেন উৎসে কর আগামী 5 বছর একই হারে বহাল রাখার। কম্পিটিটিভ হওয়ার জন্য আমরা নতুন অর্ডার আনার জন্য এই ইনসেনটিভটা আমরা চেয়েছি। আগামীতে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আমরা অপরচুনিটিতে কনভার্ট করে আমরা যে সুযোগ সুবিধাগুলো চেয়েছি সেগুলো আমরা পেলে আমরা আরো কর্মসংস্থান করতে পারবো। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সবই করা হয়েছে। ব্যবসায়ীদের এখন প্রতিশ্রুতি রাখা উচিত। রাজস্ব আহরণে এই যে এত ছাড় দিলাম বা এত যে ছাড় দেওয়া হলো, বলা হচ্ছে যে এই ছাড় দিয়ে রাজস্ব কিভাবে আসবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। রেটে যদি ছাড় দিই তাহলে আমার রাজস্ব আহরণ সহজ হবে। রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে। যে এবার আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। কর ফাঁকি বন্ধ হলে বছর শেষে 3,30,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার প্রত্যাশার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আরও বনায়ন ও আরও সবুজায়ন প্রয়োজন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সাধ্যমতো বৃক্ষরোপণ করা ও বৃক্ষের যত্ন নেওয়ারও আহ্বান জানান তিনি। শাহলি জয়ের রিপোর্টে বিস্তারিত। গণভবনের সবুজ চত্বরে চারা রোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবছরের বৃক্ষরোপণ অভিযান। নিজে বৃক্ষরোপণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। সেই সাথে সাথে আমি বলবো যে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা এগিয়ে যাব। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, তাছাড়া আমাদের ব্যাপকভাবে পারিবারিকভাবে বিভিন্ন বাগান সৃষ্টি হচ্ছে, পুষ্টি বাগান সৃষ্টি হচ্ছে। তাছাড়া সকলে এখন সচেতন। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষরোপণে আর্থিকভাবে লাভবান হয় মানুষ। তাই সবাইকে গাছের যত্ন নেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। এবং যে গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ঔষধ দেবে, নানাভাবে উপকৃত হবেন। বাংলাদেশে বর্তমানে 22 ভাগ বনায়ন তৈরি করা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এই হার আরও বাড়ানো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্লাস্টিক বর্জ্যে সয়লাব রাজধানী ঢাকা সহ সারা দেশ। পলিথিন নিষিদ্ধ হওয়ার পর গত 2 দশকে শুধু রাজধানীতে প্লাস্টিক বর্জ্য বেড়েছে 3 গুণেরও বেশি। বিশেষজ্ঞদের মতে বর্জ্য ব্যবস্থাপনার গলদ ও নগরবাসীর অসচেতনতায় ভয়ঙ্কর পরিণতির পথে এগোচ্ছে প্রাণ ও প্রকৃতি ও পরিবেশ। এ বাস্তবতায় প্রকৃতি সংরক্ষণ করে প্রজন্মকে সম্পৃক্ত করে স্লোগান নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
বেড়িবাঁধ সংলগ্ন কামরাঙ্গীর চর এলাকা। সুইচ গেটের মুখে দেখা যায় প্লাস্টিক বর্জ্যের স্তূপ, বেশিরভাগই পলিথিন এবং কোমল পানীয়র বোতল। ফলে বের হতে পারছে না শহর জুড়ে জমে থাকা ড্রেনের পানি। একইভাবে মিরপুরের রূপনগর খালে গিয়ে দেখা যায় বদ্ধ পানিতে ভাসছে পলিথিন, প্লাস্টিক বোতল। শুধু নদী, খাল নয়, পানি নিষ্কাশনে রাজধানী জুড়ে শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে পলিথিনে। এটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই নর্দমাগুলোর মধ্যে থেকে আমরা এমন কিছু নাই যে বের করি না। বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে 2005 সালে যেখানে প্রতিদিন গড়ে 178 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হতো, সেখানে 2020 সালের হিসাব দাঁড়িয়েছে 646 টনে। আর সাম্প্রতিক সময়ে করোনাকালে প্লাস্টিক বর্জ্যের সাথে যুক্ত হয়েছে মেডিকেল বর্জ্য। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির কোনো ক্ষুদ্র অংশ যে ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ করোনা ভাইরাস। মানুষের প্রচন্ড ক্ষমতা এবং তার লোভ, এই দুটো সমন্বয়ে তারা অনেক ক্ষতি করছে পৃথিবীর, নিজের এবং মানবতার এবং ভবিষ্যতে। মাটি কিংবা পানিতে 500 বছরেও পচে না যে প্লাস্টিক, তা এখন কৃষি ও মৎস্যজীবী সবার কাছেই আতঙ্কের নাম। এমনকি প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মানুষের দেহে ঢুকে ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ তৈরির কারণ হয়ে উঠছে। হয়তো আমরা মনে করতে পারি যে 2050 সালে আমাদের নদীতে, আমাদের সমুদ্রে মাছের চাইতে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তবে পরিবেশ সুরক্ষায় তেমন কোনো উদ্যোগই নেই সরকারের। বিকল্প ব্যাগ, যেটা সোনালী ব্যাগ উনি যেটা বলছিল, ওটা বাস্তবায়ন এখনো করতে পারে নাই, যে কারণে এটা আমরা বিকল্প ব্যাগ হিসেবে এটা বাজারজাত করতে পারতেছি না। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ পলিথিন নিষিদ্ধ করলেও 19 বছরেও মেলেনি পলিথিনের বিকল্প। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর মালিবাগে বজ্রপাতের সময় 2 বোনসহ 3 জন নিহত হয়েছেন। বজ্রপাতের ফলে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে ধারণা পুলিশের। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে আশঙ্কাজনক হারে। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার সাথে বাড়ছে বজ্রপাত। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ঢাকার মালিবাগে শনিবার দুপুরে বজ্রপাতের সময় 2 বোন সহ 3 জন নিহত হয়েছেন। তবে শিশুদের উদ্ধার করা ব্যক্তি এবং পুলিশ কেউই নিশ্চিত করে বলতে পারেননি যে এই 3 জনের মৃত্যু কিভাবে হয়েছে। কেউ বলছেন বজ্রপাতে, আবার কেউ বলছেন বজ্রপাতের ফলে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই 3 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসের 20 দিনে বজ্রপাতে 57 জনের প্রাণহানি ঘটে। দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের এক প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। এপ্রিলের 20 দিনে যে 57 জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে 47 জনই পুরুষ। এরা বজ্রপাতের সময় কৃষি জমিতে কাজ করছিলেন বা মাছ ধরছিলেন। কোথায় শেল্টার নেবে বলা হয় যে গাছের নিচে নিতে পারে, কিন্তু সেই গাছও যদি হাইয়েস্ট পয়েন্ট হয় তাহলে কঠিন। নিজেকে যতটা সংকুচিত করে ধান ক্ষেতের ভেতরে গভীরে বসে যাওয়া পানির কাছে, কিন্তু এমন ভাবে থাকা উচিত না যে পানিটাই আক্রমণ করলো, পানিটা কোন জায়গায় হয়তো আক্রান্ত হলো, তাটা ইলেকট্রিসিটিটা একটা মানুষের কাছে এসে লাগলো। বিজ্ঞান ভিত্তিক এবং আমাদের যে স্থানীয় সরকার আছে তাদেরকে সঠিক ট্রেনিং দিয়ে জনগণের কাছে মেসেজটা পৌঁছে দিতে হবে। 30 মিনিট আগে কিন্তু বলা সম্ভব এবং মোবাইলের মাধ্যমে SMS করে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া সম্ভব। তো আমরা আমেরিকার দিকে তাকালে দেখবো সেখানে এক সময় 300 থেকে 400 মানুষ প্রতি বছর মারা যেত, এখন সেটা 25 থেকে 30 জনের নামিয়ে নিয়ে আসছে। 2010 থেকে 2020 সাল পর্যন্ত 11 বছরে বজ্রপাতে মারা যান 2307 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য এটি। 2020 সালে 226 জন মারা যান। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে 2018 সালে। ওই বছর বজ্রপাতে মারা গেছেন 359 জন। তাপমাত্রা বেড়ে যাওয়ায় দিন দিন বজ্রপাতের সংখ্যা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেক বেশি এভাপোট্রান্সপিরেশন হচ্ছে, যার ফলে অনেক বড় কনভেক্টিভ ক্লাউড হচ্ছে এবং বজ্রপাতে মৃত্যু বাড়ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। লোকসান হলো ভ্যাকসিন নিয়ে চীনের সাথে জটিলতা দ্রুত নিরসন করতে সরকারকে পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলছেন চীনের টিকা না পেলে বড় ধরনের সংকটে পড়বে দেশ। পাশাপাশি দেশে সরকারি বেসরকারি পর্যায়ে টিকা উৎপাদনের ব্যবস্থা করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এদিকে বাংলাদেশকে দ্বিতীয় দফায় উপহারের জন্য যে 6 লাখ টিকা দেওয়ার কথা তা 13 জুনের মধ্যে পাঠাতে প্রস্তুত রয়েছে চীন। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। মূল্য দাঁড়াবে $150 মিলিয়ন।
চুক্তিতে বারণ থাকার পরও গত ২৭ মে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব শাহিদা আক্তার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ডোজের দাম $10 বলে গণমাধ্যমে জানান। এতে একই ভ্যাকসিন বেশি দামে কেনা অন্যান্য দেশের চাপের মুখে পড়ে চীন। জটিলতা তৈরি হয় বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে। দায়িত্বহীন আচরণ করায় ওএসডি করা হয় অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে। ঘটনার জন্য বেইজিং এর কাছে দুঃখ প্রকাশ করে ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেন, রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ করে তথ্য প্রকাশ করায় অতিরিক্ত সচিব দায়িত্বহীন আচরণ করেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা মুজাহির হক বলছেন, দেশে এখনো 25 কোটি ডোজ ভ্যাকসিনের চাহিদা থাকায় চীনের টিকা ছাড়া বিকল্প নেই। 25 কোটি ডোজ টিকা দেওয়ার সামর্থ্য কোনো দেশের নাই পৃথিবীর। সেই জায়গায় আমরা একটা ভালো সোর্স পেয়েছিলাম চায়না। এই যে চুক্তিটা চায়নার সাথে করা হয়েছে, এটা আবার নতুন করে বসে রিনিউ করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা একটা সলিউশনে আসা উচিত। জোর কূটনৈতিক প্রচেষ্টা যাতে করে যে সমস্যাটা উদ্ভূত হয়েছে সেটা যাতে কাটিয়ে ওঠা যায়। এখন সেই টিকা পাওয়ার জন্য এখন যদি বিকল্প সোর্সে এর চেয়ে কম মূল্যে টিকা না পাওয়া যায় তাহলে বাধ্য হয়েই কিনতে হবে। সেক্ষেত্রে সরকারের খরচ বেশি পড়বে। দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানে সরকারকে দেশে টিকা উৎপাদনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বলছেন, টিকা উৎপাদনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগাতে পারে সরকার। আমদানির উপর নির্ভর করতে হবে টিকার জন্য, পাশাপাশি আমাদের যাতে কিছু সক্ষমতা বাড়ে। উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য প্রাথমিকভাবে সরকারি প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য প্রতিষ্ঠানকে চিহ্নিত করে এটার সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি অন্য যারা টিকা উৎপাদনের সক্ষমতা আছে সেটা অ্যাসেস করে তাদেরকে দিয়ে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া। একজনের ভুলে ভ্যাকসিন নিয়ে এমন সংকটে পড়াই প্রমাণ করে অপরিকল্পিতভাবে এগোচ্ছে সরকারের দায়িত্বশীল মহল, বলছেন বিশ্লেষকরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। চলতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক করোনা টিকার পাওয়ার আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী টিকা পেলে দেশে টিকার সংকট হতো না। কেবল টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ইউএসের সাথে জোর করতে চাচ্ছি। আমরা আশা করি তবে এই মাসে আমরা একটা ভালো ভ্যাকসিন হয়তো পেয়ে যাব। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 1447 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,09,314। মোট মৃত্যু হয়েছে 12,801 জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন 7,49,425 জন। 24 ঘন্টায় 13,115 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.03%। 39 দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার। কোথাও কঠোর, কোথাও ঢিলে ঢালা, বিভিন্ন জায়গায় এভাবে চলছে স্থানীয় প্রশাসনের লকডাউন। 50% বেশি সংক্রমণ হার নিয়ে উদাসীন সাতক্ষীরার মানুষ। সেখানে প্রশাসন লকডাউন দিলেও তা কার্যকর উল্লেখযোগ্য ভূমিকা নেই। নোয়াখালীর অবস্থাও প্রায় একই, তবে কিছুটা ব্যতিক্রম নওগাঁয়। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার লকডাউন শুরুর প্রথম দিনে সাতক্ষীরায় অনেকটাই ঢিলেঢালা ভাব। সকালে সড়কে রিকশা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলেছে বাধাহীনভাবে। মানুষও বের হয়েছেন যার যার কাজে। অনেককে নির্দেশনা অমান্য করে জমায়েত হতেও দেখা গেছে। গেল একদিনে সাতক্ষীরায় শনাক্তের হার 52%-এর উপর। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 50 জন। সাতক্ষীরার মতো নোয়াখালীর অবস্থা অনেকটা একই। দোকানপাট না খুললেও সড়কে পরিবহনের অভাব নেই। মূল সড়কগুলোয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলি কিংবা পাড়া মহল্লার দোকান খুলেছে স্বাভাবিক দিনের মতো। প্রশাসনের নজরদারি সব জায়গায় নেই। দু এক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তাতে কাজ হয়েছে খুব কম। খাদ্য কোনো ব্যবস্থা করে দিয়েছে, উনি কোনো খাদ্যের ব্যবস্থা করে না। ওনার যারা প্রতিনিধি হেরা ওনার গরিবের আহার নিয়ে বাইরে বিক্রি করে। প্রশাসনের কড়াকড়িতে অনেকটাই স্থবির নওগাঁ পৌর শহর ও নিয়ামতপুর সদর। গুরুত্বপূর্ণ প্রায় সব মোড়েই আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আছে। তদারকি চলছে দিনের বেশিরভাগ সময়ে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে মানুষের বের হওয়ার হারও কম।
লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ শহরে যানবাহন ও মানুষের চলাচল কম হলেও গ্রামাঞ্চলে প্রভাব পড়ছে না। শহরের 30টি পয়েন্টে পুলিশ কাজ করছে, প্রয়োজন অনুসারে কোথাও কোথাও বসছে চেকপোস্টও। একই সাথে জেলা প্রশাসনের 12টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন কার্যকরে কাজ চালিয়ে যাচ্ছে। জেলায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 60%। নতুন করে শনাক্ত হয়েছেন 107 জন, মারা গেছেন 5 জন। লকডাউনের সুপারিশ থাকলেও কুষ্টিয়ার প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে গেল 24 ঘন্টায় কুষ্টিয়ায় আরও 37 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ভারত ফেরত 35 জনকে কোয়ারেন্টিন শেষে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঠিক তখনই কিশোর কিশোরীরা ইন্টারনেটে পাবজি ও ফ্রি ফায়ার খেলায় মেতে উঠেছে। এতে কিশোর বয়সী শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। সন্তানেরা কথা শুনছেন না অভিভাবকদের। সিআইডি প্রধান নিউজ 24-কে বলেন, এই গেমসগুলোর মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে কিনা সে বিষয়গুলো মনিটর করা হচ্ছে। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ভিডিও গেমে এখন আসক্তি মানসিক রোগের তালিকায়। পাবজি ও ফ্রি ফায়ার গেমে আসক্ত তারা ভিপিএন সহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। এই সুযোগে তরুণ প্রজন্ম এই গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। ঢাকার কাঁঠাল বাগানের বাসিন্দা সাইফুল্লাহ মাহমুদ সবুজের বাড়িতে গিয়ে দেখা যায় তার 2 সন্তান ছুটির দিনের অবসরে ভিডিও গেম খেলতে ব্যস্ত। স্কুল শেষে অবসর পেলেই তারা ঝুঁকে পড়ে প্লে স্টেশন, না হলে স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিনে। আর এই ডিজিটাল প্রযুক্তি যতটা না উপকার করছে, তার চাইতে বাচ্চাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে পরিবার থেকে। শিশু কিশোররা বলছে, পড়ালেখা কমে যাওয়ার দীর্ঘ অবসরে এই গেমগুলোতেই তারা আনন্দ খুঁজে পায়। ভালোই লাগে, সবাই একসাথে খেলি, গোলাগুলি হয়, সেজন্যই খুবই ভালো লাগে গোলাগুলির গেমস। অভিভাবকরা বলছেন, বাইরে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার ব্যবস্থা না থাকায় বাচ্চারা ভিডিও গেম ধারণ করেই তাদের অবসর আনন্দ খুঁজে নিচ্ছে, যার ফলে তাদের হাতে উঠে আসছে পাবজি এবং ফ্রি ফায়ার গেমসগুলো। কিন্তু প্রশ্ন, এই গেমসগুলো কতটুকু মানসম্মত? যৌথ পরিবার ভেঙে যাওয়া, সেই সঙ্গে শহরগুলোয় পর্যাপ্ত বিনোদনের অভাবকেও এই গেমে আসক্তির জন্য দায়ী করেন অভিভাবকরা। একটু তো প্রবলেম তো হইতেছেই, আর এই ফ্রি ফায়ার বা এই পাবজি গেমসগুলো তো অ্যাকচুয়ালি মানসম্মত না, যে ওরা যে খেলতেছে এগুলো তো পড়াশোনার প্রতি একটু এফেক্টটা পড়তেছেই। এই সব বিষয়কে মাথায় রেখে সিআইডি প্রধান নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে জানান, তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হচ্ছে। পরিবারের প্রধান দায়িত্ব বাচ্চাদের সময় দেওয়া ও তা কৌশলে নজরদারিতে রাখা। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, খেলাধুলার টাইম ছিল। এখনও বাচ্চারা অনলাইন বেসড বিভিন্ন রকম গেম খেলে থাকে, তাদের মধ্যে নেটওয়ার্কিং হয়, সেটা খারাপ কোনো কিছু না, কিন্তু খেয়াল রাখতে হবে সেটার জন্য অ্যাক্সেস না হয়ে যায়। এবং আমরা দেখেছি এইসব গেম থেকে অনেকে ক্রাইমে জড়ায় পড়েছে। দেশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মনে করেন, এসব গেম কোমলমতিদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে তাদেরকে স্বাভাবিক সৌজন্যের বদলে আগ্রাসী করে তুলছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। টিকটক সহ কয়েকটি ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এজন্য টিনেজদের জন্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টিকটক যেটা আছে, অনেক নেতিবাচক কাজ করার কারণে আমরা এটার বিষয়ে খুব বীতশ্রদ্ধ হয়ে গেছি। আমরা এদের তালিকা করছি, আইনের সংঘাতে সে অপরাধী কিনা, আইনের সংঘাতে সে যদি অপরাধী হয় তার বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া। সংবাদে নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক এজেন্ডা নিয়ে মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের নাম ব্যবহার করে প্রতারণার আশ্রয়ে মাঠে নেমেছে বিশেষ চক্র। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাড়াটে টোকাই ও রিকশাওয়ালা এনে মানববন্ধনে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা বক্তব্য দেয় বিএনপির পরিচয় দেয় এক চক্র। আলী তালুকদারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবারের এই ছোট্ট জমায়েতের নাম নাগরিক সমাবেশ। সেখানে তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল না কোনো বিশিষ্ট চেনা মুখ।
তাহলে এরা কারা, কেনই এলো এই সমাবেশে? খোঁজ নিতে অনুসন্ধান। রিক্সা চালক হইতো, সমস্ত রিক্সা চালক। আপনি কি করেন? আমিও রিক্সা চালাই। কতজন আসছেন আপনার নেতৃত্বে? আমরা প্রায় 110 জনের মতো। একটা ব্যবস্থা করে দিব আর তোরা আমার সাথে দোকানদারি করেন। এই জায়গায় কি জন্য এই মিটিং এ আসি? আমি বিজনেস করি বরিশালে। বিষয়ের সাথে যাদের কোনো যোগাযোগ নেই, সেই রিক্সা চালক, মুদি দোকানি কিংবা রাস্তার টোকাই, তারা এখানে এলো কোন লোভে? আইসি গরুর মাংস ইয়া করবো। কি গরুর মাংস খাওয়াইবো? ঈদের বেলায় গরু দিব করে 100 টাকা। আপনারা দেখেছেন কি জন্য আসছেন? কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান? কি জন্য আসছেন? আছি ওই আমাকে হ্যাঁ লয়েছে যে কিছু খাবার দিব। কিভাবে কাদের হাত ধরে তারা এই সমাবেশে এসে পৌঁছলেন, শুনুন তাদের মুখেই। বিভিন্ন ফাংশন অনুষ্ঠান ওইগুলি কাজ করি কেন? ভাড়াটে লোক দিয়ে মানববন্ধন বা এমন সমাবেশ করার উদ্দেশ্যই বা কি? উদ্দেশ্য স্পষ্ট হয় সমাবেশ শুরুর পর। ভারত আমাদেরকে শাসন করছে পরোক্ষভাবে। রাজার নীতি যখন হয়ে যায় তখন একটা সরকার মানুষের কাজে ভর করে তারা স্বৈরাচারে রূপান্তরিত হয়ে যায়। রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। মুনিয়া ইস্যুকে ঢাল বানিয়ে তারা দেশের শিল্প উন্নয়ন বিরোধী নানা বক্তব্যে সরব হয়। যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা বিশ্বের প্রতিটা মানুষ, বিশ্বের প্রতিটা বিবেক আজকে বিবেক বান্ধব, আজকে নিমজ্জিত, আজকে আমরা লজ্জিত। অনুসন্ধানে বেরিয়ে আসে এসব মানববন্ধনের আয়োজকরাই টাকার বিনিময়ে দেশের যে কোনো জায়গায় করে থাকেন এমন কর্মকাণ্ড, যেখানে যখন যার বিরুদ্ধেই হোক কিংবা সরকার বিরোধী, সবই তারা করে দেন ভাড়াটে লোক দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। আর বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াকে আকৃষ্ট করতে ব্যবহার করেন বিশিষ্ট জনদের নাম। আসতে বলছে রিকশাওয়ালাদের আসতে আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সরকার ক্ষমতায় টিকে থাকতেই প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের সবচেয়ে সন্তুষ্ট করেছে। তাই এই বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মধ্যবিত্তদের জন্য কোনো সুখবর নেই বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে রাজধানীর তোপখানায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। গণবিরোধী একটা সরকার এবং এই বাজেটটা যা দিয়েছে এটারও কিন্তু বাস্তবায়ন যে কতখানি সম্ভব হবে সেটা খুব বড় ধরনের প্রশ্ন আছে। ব্যাংক তো ক্রাইসিসে পড়বেই, ফরেন লোন মানে বিদেশি শক্তি যারা যারা করোনার কারণে দুর্বলতা থেকে, ভালোবাসা থেকে কমিটমেন্ট করছে, এগুলোর উপরেই উনি ক্যালকুলেট করছেন। শেষ পর্যন্ত এটার বাস্তবায়ন করতে পারবেন না, এটা একটা ব্যর্থতায় পর্যবসিত হবে। এই বাজেট আগামীতে আমাদেরকে কোনো অর্থনৈতিক দিক নির্দেশনা দিতে পারবে না। ট্রাস্ট আইনে শিক্ষায় ভ্যাট ট্যাক্স দেওয়ার বিধান না থাকলেও 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাট আরোপের প্রস্তাবনা সব বিরোধী বলে মনে করছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। শনিবার নিউজ 24-কে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় প্রস্তাবিত বাজেট থেকে শিক্ষার উপর ভ্যাট বসানোর প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানান তিনি। আর বলেন, বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তিনি 8ম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থাও চালু করেছিলেন। বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে দেশের লাখ লাখ শিক্ষার্থী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থীর মাধ্যমে যে রেভিনিউ আসছে তা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। প্রায় 5 লাখের উপরে স্টুডেন্ট আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতেছে। সেটা থেকে কিন্তু কি হচ্ছে, দেশ কিন্তু পাচ্ছে, এদের মেধাটা কিন্তু দেশটা পাচ্ছে, দেশই পাচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠানের উপরে ট্যাক্স বসানো এবং এটা পরিচালিত হলো 2010 সালের আইন অ্যাক্ট অনুযায়ী। সেই অ্যাক্টেও আছে যেটা অলাভজনক প্রতিষ্ঠান এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত। তা ট্রাস্টি বোর্ডের উপরে তো কোনো ট্যাক্স হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি এ ব্যাপারে আমার মনে হয় বুঝতে পারবেন এবং তিনি বুঝে এটাকে রহিত করবেন বলে, এটাকে বাদ দেবেন বলে আমরা আশা করি।
মুক্তিযোদ্ধা কমান্ডার অবশ্যই আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন আহমেদকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় হুইপ শামসুল হক চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও জুতা মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান পরিবার। শামসুদ্দিন আহমেদকে হত্যার হুমকিদাতা হুইপ শামসুল হক চৌধুরী তার ছোট ভাই মুজিবুল হক নবাব ও হুইপ পুত্র নাজমুল করিম শারুনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান পরিবারের পক্ষ থেকে হুইপকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা সহ দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। এ উপলক্ষে শনিবার বিকেলে 4:15টায় পটিয়া পৌরসভা বাস স্টেশন সংলগ্ন আয়োজিত প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, হুইপ শামসুল হকের মতো কিছু বিতর্কিত ব্যক্তির জন্য বর্তমান সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে। হুইপ শামসুল হককে গ্রেফতার করে তার সংসদ সদস্য পদ বাতিল করা না হলে আগামীতে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। প্রতিবাদ সমাবেশে শেষে জুতা মিছিল বের করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান পরিবার। এবার ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। লোকসানের কারণে বন্ধ থাকা কুষ্টিয়া চিনি কলের গুদাম থেকে 52 মেট্রিক টনের বেশি চিনি উধাও হয়ে গেছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি। এরই মধ্যে 3 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। জাহিদুজ্জামানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার জানাজানি হলেও সংবাদ মাধ্যমে খবর আসে শনিবার। কুষ্টিয়ার চিনিকলের গুদাম থেকে 52 টনের বেশি চিনি সরানোর ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া শুরু করে একই দিন। এরই মধ্যে সুগার মিলের স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে। খোয়া যাওয়া চিনির হদিস বের করতে কারখানা মহাব্যবস্থাপক কল্যাণ কুমার দেবকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কাজও শুরু করেছে কমিটি। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিভিন্ন সময়ে গুদাম থেকে চিনি সরানো হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে তো, একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত বলেছি রিপোর্ট অনুযায়ী ভুলও হইতে পারে, বেশি হইতে পারে, আরো কম বেশি হইতে পারে। এই তদন্ত কমিটি দেখে আমাকে যেটা দেবে আমি সেই ব্যবস্থা নেব। লোকসান আর দেনার দায় নিয়ে 1965 সালে শুরু হওয়া কারখানাটি এখন বন্ধ রয়েছে। এই লোকসানের পরিমাণ প্রায় 600 কোটি টাকা। শ্রমিকদের বেতন, অবসরপ্রাপ্তদের ভাতা, চাষি ও মালপত্র কেনা মিলে 17 কোটি টাকার বেশি দেনা আছে এই সুগার মিলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে প্রবাসের খবর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত কাতার বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আবু তালেবকে সংবর্ধনা দিয়েছে ব্যবসায়ী ইউসুফ শিকদার। রাজধানী দোহায় আল মনসুরা গুডলাক ট্রেডিং অ্যান্ড সার্ভিসেস মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইউসুফ শিকদারের সভাপতিত্বে ও মহিউদ্দিন কাজুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ইসমাইল মনসুর। উপস্থিত ছিলেন আরও অনেকে। ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন ইতালির প্রবাসী নারীরা। রাজধানী রোমে স্থানীয় এক পার্কে প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়। উপস্থিত নারীরা তাদের অভিমত ব্যক্ত করেন। প্রবাস জীবনের এই ব্যস্ততার মাঝে নারীরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে নারীদের উন্নয়নে কাজ করে যেতে চান। পাশাপাশি নারীরা যেন সব প্রতিভায় বিকশিত হতে পারে সে লক্ষ্যেও তারা একে অন্যের পাশে থাকার বদ্ধপরিকর। দক্ষিণ আফ্রিকায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাড়ছে করোনার প্রকোপ। হঠাৎ করে সংক্রমণ বাড়তে থাকায় করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় নতুন করে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউ রোধে আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ আর কঠোর স্বাস্থ্যবিধি। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ব্যবসা বাণিজ্যে নতুন করে ক্ষতির আশঙ্কাও করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এবার নিউজ 24 স্পোর্টস।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও ওল্ড ডিওএইচএস। এই তিন দলের জয়ে ব্যাট বলে উজ্জ্বল ছিলেন সাকিব, মুশফিক, নাইম শেখ, মুস্তাফিজ, তাসকিন, রাহি ও রাকিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়যাত্রা অব্যাহত আছে আবাহনী লিমিটেডের। নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার ব্রাদার্স ইউনিয়নকে 9 উইকেটে হারিয়েছে আকাশী নীলরা। টস হেরে ব্যাট করতে নামা ব্রাদার্স দুই ওপেনার মিজানুর ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে ঝড়ও শুরু পায়। পরে আলাউদ্দিন বাবুর 24 আর জাহিদুজ্জামানের অপরাজিত 25 রানে নির্ধারিত 11 ওভারে 5 উইকেটে 101 রান তোলে ব্রাদার্স। আবাহনীর হয়ে 3 উইকেট নেন তানজিম হাসান সাকিব। লক্ষ্য তাড়া করতে নেমে কেবল মুনিম শাহরিয়ারের উইকেট হারিয়ে জয় তুলে নেয় আবাহনী। নাইম শেখ 36 আর মুশফিক অপরাজিত থাকেন 37 রানে। আবাহনীর জয়ের দিন জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। পারভেজ হোসেন ইমনের অর্ধশতক আর তাসকিন ও রাহির দুর্দান্ত বোলিংয়ে প্রাইম ব্যাংককে 27 রানে হারিয়েছে সাদা কালোরা। টস জিতে ব্যাট করতে নামা মোহামেডান নির্ধারিত ওভারে সংগ্রহ করে 8 উইকেটে 150 রান। সাকিব 15 বলে 20 করে মুস্তাফিজের বলে বোল্ড হন। আজ এক অর্থে অপ্রতিরোধ্যই ছিলেন কাটার মাস্টার। 4 ওভারে 22 রানের বিনিময়ে তুলে নেন 5 উইকেট। মুস্তাফিজের আগুন ঝরা বোলিংয়ের পরেও হার এড়াতে পারেনি প্রাইম ব্যাংক। 3 বল বাকি থাকতেই অল আউট হয় 123 রানে। তাসকিন ও রাহি দুজনেই নেন 3টি করে উইকেট। টি-20তে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুস্তাফিজ। এদিকে দিনের প্রথম ম্যাচে পার্টেক্সকে 10 উইকেটে হারিয়েছে ওল্ড ডিওএইচএস। 15 ওভারে পার্টেক্সের দেয়া 78 রানের লক্ষ্য 11 ওভার 3 বলেই ছুঁয়ে ফেলে ওল্ড ডিওএইচএস। 36 বলে 43 রানের ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাকিন আহমেদ। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ও 2023 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে কাতারে অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। দুই ভাগে বিভক্ত হয়ে কাতার সময় সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত জিম সেশন সম্পন্ন করেছে জেমিরের শিশুরা। আফগানিস্তানের বিপক্ষে ড্র করে 1 পয়েন্ট অর্জন করার পর তপু বর্মনদের মিশন এখন ভারত। 7 জুন ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুত হচ্ছে জাতীয় ফুটবল দল। সোহেল রানা ছাড়া দলের বাকি সব ফুটবলারই আছেন ফিট। এর আগে প্রথম লেগের ম্যাচে ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। 7 জুন ভারতের বিপক্ষে ম্যাচের পর 15 জুন ওমানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার দল। আমাদের আগামী 7 তারিখে হচ্ছে ইন্ডিয়ার সাথে আবার খেলা। আমি ফার্স্ট লিগে ইন্ডিয়ার সাথে খেলেছি অ্যাওয়ে ম্যাচে। সো তাদের অ্যাটাকিং সাইডটা এবং তাদের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট সম্পর্কে আমরা জানি এবং আমাদের আরো 2টা সেশন আছে। আমাদেরকে মিটিং রুমস এবং মাঠে আমাদেরকে সেটা দেখানো হচ্ছে আসলে কোনটা স্ট্রং পয়েন্ট ইন্ডিয়ার, কোনটা উইক পয়েন্ট। সো আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি ইন্ডিয়ার এগেনস্টে, কিভাবে ভালো খেলতে পারি। আর আশা করি ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে পয়েন্ট নিয়ে আসবো। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কর্মযোগ্য সৃষ্টির নতুন ভাবনা সরকার, প্রশিক্ষণ পাবে 8 লাখ যুবক। বাজেট বাস্তবায়নের সাথে সাফল্য নির্ভর বলছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলছে বিসিসিআই। দাবির প্রতিফলন দেখছে না বিজিএমইএ। লক্ষ্য অর্জনে প্রতিশ্রুত কর চায় এনবিআর। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধে বনায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফলজ বনজ ভেষজ গাছ লাগানোর আহ্বান, প্রকৃতি সুরক্ষার দাবি। বজ্রপাতে প্রাণহানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ঢাকার মালিবাগে 2 বোন সহ নিহত 3। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণ বলছেন বিশেষজ্ঞরা। জুনে টিকার বড় চালান আসছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চীন থেকে না পেলে বাড়বে সংকট, ঊর্ধ্বমুখী সংক্রমণ, সীমান্ত এলাকায় ভয়াবহ মাত্রা। ঘরবন্দি জীবনে অনলাইনে পাবজি ও ফ্রি ফায়ার খেলায় আসক্তি শিক্ষার্থীদের। বাড়ছে মানসিক সমস্যা, মনিটরিংয়ে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কাতারে জাতীয় ফুটবল দলের অনুশীলন, ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। ডিপিএলে আবাহনী ওল্ড ডিওএইচএস এর বড় জয়। দর্শক, এই ছিল আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।